আখি আসলো বাড়িতে। সারা রাস্তায় কান্না করেছে, চোখ মুখ শুকিয়ে গেছে অল্প সময়। আজ নিজেকে নিঃস্ব লাগছে বড্ড, পৃথিবী অন্ধকার লাগছে। তাও নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ এক চেষ্টা করে বিছানায় এসে গায়ে লিয়ে দিল। চিত হয়ে পড়ে আছে, উভয় চোখের কোণ হয়ে বেয়ে পড়ছে জল। আদ্রিত সার্জারি করে এসেই জানতে পারল আখি হাসপাতাল ছেড়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। এবার নিশ্চিত হলো আখির সাথে কিছু একটা তো হয়েছে, যার ফলস্বরূপ ও এমনটা করছে। না, নিজেকে দমিয়ে রাখতে পারল না আদ্রিত। আখিকে হারিয়ে যাবার ভয় এবার বেড়ে গেল তার। আখি ব্যতীত এখন যেন এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়া মুশকিল আদ্রিতের। আর দাঁড়ালো না, সোজা আখির বাড়ির দিকে রওনা হলো। কিন্তু গাড়িতে ওঠার আগ মুহূর্তে হঠাৎ ফোন আসলো তার। আরিয়ান মির্জা সাহেব কল করেছেন। ফোন উঠালো সে। হ্যাঁ বাবা, বলো। কোথায় তুই আদ্রিত? কাজ শেষ? বাড়ি কবে ফিরছিস? জরুরি কথা ছিল। হ্যাঁ বাবা, কাজ শেষ, তবে এখন বাড়ি ফিরবো না, অন্য কোথাও যেতে হবে, এসে কথা বলছি। তা কোথায় যাচ্ছিস? আখির বাড়িতে। ও হঠাৎ করে কেমন জানি বিহেভ করছে, এমনকি হাসপাতালও ছেড়ে দিয়েছে। আমি ওর বাড়িতে যাচ্ছি। আদ্রিত, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা, তুই আগে বাড়ি আয়। পরে আসলো তো হবে বাবা। বাবা থেকে এখন অন্য মেয়ে বড়? এই কেমন কথা বলছো বাবা? আমার জন্য আল্লাহ তাআলা পরেই তোমাদের অবস্থান, এ কথা তুমি কি করে ভাবতে পারো? তবে জলদি চলে আয়। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু শুনতে চাই না আদ্রিত। তুই আসছিস কি না বল। ওকে, আসছি। আদ্রিত বাবার কথায় বাধ্য হয়ে আগে ওনার কাছে গেল। বর্তমানে নিজ কক্ষের বিছানায় বসে আছেন আরিয়ান মির্জা। পাশে বসিয়েছেন আদ্রিতকে। এবার নরম স্বরে বললেন তাকে, আদ্রিত, তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আমার মতে তোর বিয়ে করে নেওয়া উচিত। আমি বিয়ে করব বাবা, এ বিষয়ে আমি তোমার সাথে কথা বলবো ভাবছি। দেখো বাবা, আমি তোমার আর মায়ের সাথে বরাবরই ফ্রি হয়ে কথা বলি। আজকেও বলতে চাই, আমি আখিকে পছন্দ করি। কথাটা তোমরা 6 বছর আগ থেকেই জানো। আর আমি বিয়ে করলে ওকেই করব। আদ্রিত, তুই প্রাপ্তবয়স্ক, তাছাড়া প্রতিষ্ঠিত। তোর ওপর বিয়ে নিয়ে নিজের জোর আমি খাটাতে চাই না। কিন্তু আমিও কাউকে পছন্দ করেছি তোর জন্য। রিঙ্কি মেয়েটা মন্দ না, তোকে পছন্দ করে। একসাথে কাজও করেছিস এত বছর। দেখ, আখি তোর অতীত ছিল, আর এমনটা তো জরুরি নয় যে তাকে আবার জীবনে জড়াতে হবে। কি বলছো বাবা? আর রিঙ্কিকে তো আমি আমেরিকা পাঠিয়ে দিয়েছি। ও কোথা থেকে আসলো আবার? ও আমেরিকা যায়নি। ও সেদিন ব্যাগপত্র গুছিয়ে বেরিয়েছিল, কিন্তু আমি ওকে আটকাই। ও সব কিছু বলেছিল আমাকে। তুই আখির জন্য ওর সাথে বাজে ব্যবহার করেছিস, আর তোর মা ওকে পছন্দ করেন না। তাই ওকে আমি আলাদা একটা ঘর ভাড়া রেখেছি, সঠিক সময় দেখে তোর সাথে কথা বলবো বলে। এখানে কথা বলার কি আছে বাবা? আমি ওকে পছন্দ করি না। তাছাড়া আমি এত বছর বিয়ে করিনি শুধু আখির পথে। বিয়ে করলে আমি আখিকেই করব, নয়তো না। দেখ আদ্রিত, তুই টিনেজার না, ম্যাচিওর একজন ডাক্তার। তোর কাছ থেকে এমন কিছু কিভাবে আশা করা যায়? তুই তো জানিস সমাজে আমি আমার সম্মান কি করে গড়ে তুলেছি। আর তুই কি চাস তা মুহূর্তে নষ্ট হয়ে যাক? অবিবাহিত হয়ে একজন ডিভোর্স থেকে বিয়ে করা কতটা অসম্মানের হবে ভাবতে পারছিস? তাও মেনে নেওয়া যেত, কিন্তু আখি মাও হতে পারবে না। এত কিছু কোনো ছেলের বাবা কেমনে মেনে নেয়? বাবা, এসব কথা তুমি বলছো? সর্বকালের আদর্শ শিক্ষকের মুখে এমন কথা শুনবো কখনো ভাবিনি। তুমি কখন থেকে নারী পুরুষ ভেদাভেদ করতে শুরু করলে বাবা? সমাজের 8-10টা লোকের মতো নারীদের দেখতে লাগলে কেন বাবা? এমন অনেক পুরুষই তো আছে যারা ডিভোর্সি হয়ে কুমারী মেয়েকে বিয়ে করছে। তাছাড়া বাবা হতে অক্ষম হলো টাকার জোরে বিয়ে করে নিচ্ছে। কই, তাদের নিয়ে তো সমাজ কিছু বলে না। তবে এমন কিছু নারীদের ক্ষেত্রে হলে সবাই আঙুল উঠায়। তুমি কবে থেকে এমন লোকদের সমর্থন করতে শুরু করলে? আখি তো তোমার কাছে মেয়ের সমতুল্য ছিল, আর এখন ও মুহূর্তে পর হয়ে গেল। এটাই হয়তো নিজ আর পরদের মধ্যে তফাৎ থাকে।
আখির কোনো দিক নিয়ে আমার কোনো সমস্যা নেই বাবা। আর যেখানে কথা বাচ্চা নেই, তাহলে আমরা দুজনই ডাক্তার, ওসব দিক আমরা দেখে নিব। আর আমার শেষ কথা, আমি যদি বিয়ে করি তবে আখি কি করব? আদ্রিত, তুই কিন্তু অনুভূতির নিচে দমে গিয়ে এসব বলছিস। মা বাবা সন্তানের খারাপ কখনো চায় না। অবাধ্য সন্তানের পরিণতি কি হয় আখিকে দেখে বুঝতেই পারছিস। তাছাড়া তুই আখিকে বিয়ে করতে চাইলো, আখি কি তাই চায়? আমার মনে হয় না আখি কারো জীবনের সাথে নিজেকে জড়াতে চাইবার। এত শিওর কিভাবে বাবা তুমি? এর মানে তুমি আখিকে কিছু বলেছ, তাইও এমন করছে? হ্যাঁ বলেছি, বলেছি আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াতে বলেছি। ভুল কি বলেছি? এটা তুমি কি করলে বাবা? অবশেষে তুমিও আখিকে কষ্ট দিলে। না জানি কত ব্যথা নিয়ে ঘুরছে মনে। কথাটা বলতে বলতে আদ্রিত ছুটে বাইরের দিকে চলে গেল। আদ্রিত, কোথায় যাচ্ছিস? কথা শোন আমার। শায়লা মির্জা কক্ষে আসতে নিলে আদ্রিত আর আরিয়ান মির্জাকে কথা বলতে দেখে দরজার সামনেই দাঁড়িয়ে যান। এত সময় উনি সবকিছু শুনছিলেন। এবার বেশ রেগে গিয়ে কর্কশ গলায় বলে উঠলেন, খুশি হয়ে গেছো তুমি আমার ছেলে আর মেয়েটাকে কষ্ট দিয়ে? কি পেলে তুমি এসব করে? তুমি কি মনে করো তুমি বলবে আর আদ্রিত বিয়ে করে নিবে? তাও তোমার ওই শাকচুন্নি রিঙ্কিকে? আমার ছেলে 6 বছর দেশে আসেনি আখির শোকে। এবার যখন অবশেষে সুখের কিছুক্ষণ জীবনে আসছিল, তখন তুমি তা করাতে পারলে? আজ তোমার সম্মান আমার ছেলের থেকে বড় হলো? শায়লা, তুমি একটু বেশিই ভাবছো। প্রেম ভালোবাসা এসব শুধু আবেগ, আর আবেগ দিয়ে জীবন চলে না। খুব সহজে বলে দিলে না রিয়ান। একদিন আমার প্রেমে পাগল হয়ে 20 অবধি পান করেছিলে, মনে আছে? তোমার বাবাও আমাদের বিয়ের কথা এভাবে মানছিলেন না, কারণ আমার পরিবার গরিব ছিল। কিন্তু তোমার জেদের কাছে হার মেনে গেলেন উনি। আর আজ তুমি বলছো এসব শুধু আবেগ। এর মানে কি আমাকে বিয়ে করে এখন তুমি পস্তাচ্ছ? তুমি ভুল ভাবছো। আমি শুধু আমার ছেলের জীবন শোধরাতে চাইছি। হ্যাঁ, নিজের বেলায় সব ঠিক, আর পরের বেলায় ভুল। তবে তুমি যাই করো, আরিয়ান আমার ঘরের বউ তো শুধু আখি হবে। আর যদি তুমি এখানে বাধা দাও আর এতে আমার ছেলের কিছু হয়, তবে আমি তোমাকে ছাড়বো না, গলায় দড়ি দিয়ে মরবো, এই বলে দিলাম। আখির বাড়িতে ঢুকতে পারল না আদ্রিত। আখি গার্ডদের বলে দিয়েছে আদ্রিত আসলে যাতে ভেতরে আসতে না দেয়। সরি স্যার, ম্যাম আমাদের বলে দিয়েছেন আপনাকে যাতে ওনার পাশে কোনোভাবেই যেতে না দিই। তোমাদের ম্যামকে বলে দাও আমি কথা না বলে যাব না। স্যার, এইমাত্র কল করলাম, ম্যাম ওনার কথা অটল। আমিও দেখব কিভাবে অটল থাকে। এবার আদ্রিত রাস্তা থেকে জোরে জোরে আখিকে ডাকতে শুরু করলো, ওই মঞ্চর বাইরে বেরো, আজ দেখব কিভাবে কথা না বলো। তোমাকে কথা বলতেই হবে। এই পাগল প্রেমিক তোমার সাথে কথা না বলে কোথাও যাবে না। ওই আখি, শুনতে পাচ্ছ তুমি? আমার বাবার কথা আমাকে পর করে দিতে পারবে তুমি? তুমি কি ভেবেছ আমি তোমার পিছু ছেড়ে দিব? আদ্রিত এসেছে। আখি বারান্দা দিয়ে দেখছে। আদ্রিতের চেঁচানো বাণী স্পষ্ট আখির কানে আসছে। আখি সুব্রতার কোলে মুখ গুজে কেঁদে চলেছে। পাশে জাহানারা রহমান বসে আছেন। আখি ওনাকেও সবকিছু জানিয়েছে। এবার উনি আখির মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, যা হয়েছে ভুলে গিয়ে নতুন জীবন শুরু কর। তোর সাথে তো ওই প্রেমিক হৃদয় ছলনার শিকার হয়েছে। তোর জন্য জীবনে এগোতে পারেনি। যখন এত বছর এগোয়নি, তবে আগামীতে এগোবে তার কি নিশ্চয়তা আছে? ওর কি অধিকার নেই জীবনে সুখী হওয়ার? কিছু মানুষের জন্য নিজের সাথে ওর জীবনটাও নষ্ট করবি? এতে তো তোর বা আদ্রিতের কোনো দোষ নেই। আমি পারবো না মা, আমি পারবো না। আমি পারবো না আমার আত্মসম্মান হারাতে। তুমি প্লিজ দোয়া করো আল্লাহ যাতে আমি আর ওনাকে সঠিক পথ দেখান। বেশ খানিকক্ষণ হয়ে গেছে। আখি কান্না করে এখন বেশ শান্ত হয়ে মায়ের কোলে শুয়ে আছে। বাহির থেকে কম হচ্ছে না আদ্রিতের চেঁচামেচি। ডেকেই যাচ্ছে আখিকে।
এদিকে ঝড় আসছে প্রবল বেগে। আখি আসবে না তো বাইরে? ঠিক আছে, আমিও এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি নেমে আসছো। এখন যাই হয়ে যাক। আদ্রিত এবার নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে আখির কক্ষের পানে তাকিয়ে। মুহূর্তেই নামলো ঝড়, যাকে বলে প্রবল প্রলয়ঙ্কারী। গতকাল বৃষ্টিতে ভিজা আদ্রিতের হালকা জ্বর এসেছিল, তা জানে আখি। এখন আবার একটা ঝড় উপর দিয়ে গেলে কি হতে পারে আন্দাজ করে নিতে পারছে। আদ্রিতকে নিয়ে মনে শুরু হয়েছে আশঙ্কা। আদ্রিতের কষ্ট কখনো মেনে নিতে পারে না আখি। ঝড় বেড়েই চলেছে। আখি এবার ছুটে গেল বারান্দায়। গিয়ে দেখলো আদ্রিত রাস্তায় দাঁড়িয়ে তার কক্ষের পানেই তাকিয়ে আছে। আখিকে দেখতে পেয়ে মুখে প্রাপ্তির এক হাসি ফুটিয়ে নিল মুহূর্তে। আখি বুঝতে পারল অতিরিক্ত ঝড়ের বেগ তার শরীরকে দুর্বল করে দিতে মরিয়া হয়ে উঠেছে। কক্ষ থেকে এবার সুব্রতা বলল, আখি, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। উনি সারা রাত এভাবে বৃষ্টিতে ভিজলে ওনার শরীর খারাপ করবে, অনেক বিপজ্জনক কিছু হতে পারে। আখি আর কিছু না ভেবে ছুটে বেরিয়ে গেল। একদম আদ্রিতের সামনে গিয়ে থামল। আমি জানতাম তুমি আসবে আখি। কি শুরু করেছেন আপনি এসব? আপনি ছোট বাচ্চা না যে এমন জেদ ধরে বসে থাকবেন। বৃষ্টিতে এভাবে ভিজলে কি হবে জানেন না? তোমাকে না পেলে বাঁচা যে এমনিতেই দূরও হবে আখি। তোমার প্রেমে তো আমার এমন বাচ্চা থেকে অবুঝ। তুমি যে আমার নিঃশ্বাসে মিশে গেছো আখি। একবার হাতটা ধরো, দিশা পাবো। আমি আপনাকে ভালোবাসি না, কতবার বলবো? তোমাকে বাঁচতে হবে না। আমার একার ভালোবাসা আমাদের দুজনের জন্যই যথেষ্ট। তুমি প্লিজ একবার হ্যাঁ বলো, বাবাকে আমি মানিয়ে নিব। আঙ্কেল মেনে গেল, আমি বিয়ে করব না আপনাকে। আপনি চলে যান প্লিজ, আমি আপনাকে ভালোবাসি না। এবার আদ্রিত টান দিয়ে আখিকে আবার নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে চেপে ধরল তাকে। আখির বাম হাত নিজের হাতে তুলে বিশ্বাস ও অধিকার সহিত বলল, যদি ভালোই বাসো না তবে এখনো আংটিটা খুলোনি কেন? আমার ভালোবাসার প্রতীক এখনো কেন তোমার শরীরে বিদ্যমান বলতে পারবে? কারণ তুমি আমায় ভালোবাসো আখি। আমার দেওয়া ভালোবাসার অংশগুলো তুমি কখনোই নিজে থেকে আলাদা করতে চাও না। সব ভুল, সব মিথ্যে। আমি আপনাকে ভালোবাসি না। এই আংটি না খোলা নিয়েই যদি এত কিছু হয় তবে এই নিন আপনার আংটি, আর চলে যান প্লিজ। আদ্রিতকে হালকা ধাক্কা দিয়ে নিচ থেকে ছাড়িয়ে হাতের আংটিটা খুলে আদ্রিতের হাতে দিয়ে কথাগুলো চেঁচিয়ে বলল, আখি, তুমি আংটিটা খুলে দিলে আখি? একটু হাত কাঁপলো না তোমার? আপনাকে ভালোবাসি না তাই হাত মোটেও কাঁপেনি। এমনটা বলো না আখি, তুমি বিহনে পাগল হয়ে যাব আমি। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন তুমি ছাড়া। দয়া করে পর করে দিও না, ভালোবেসে ফেলেছি তোমায় বড্ড। অন্যের সাজা তুমি আমাকে দিও না প্লিজ। ডাক্তার আদ্রিত, আমার আর এসব ভালো লাগছে না, চলে যান প্লিজ। আমি আপনার যথেষ্ট সম্মান করি। আমি চাই না আমার কোনো কথায় বা আচরণে আপনি কষ্ট পান। প্লিজ চলে যান। চলে গেলে খুশি হবে? হব। কখনো সামনে না আসলে ভালো থাকবে? হ্যাঁ থাকবো, থাকবো থাকবো। চলে যান প্লিজ। বিরক্ত করে তুলেছেন আপনি বড্ড। বুকে পাথর রেখে মিছে কথাগুলো বলে আবারও বাড়ির ভিতর ছুটে চলে আসলো আখি। আদ্রিতের পৃথিবীতে যেন মুহূর্তে অন্ধকার নামলো। বুকে বিরাজমান হলো শূন্যতা। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। হৃদিকাজ মেকআপের মাধ্যমে নিজের কুৎসিক দিক ঢাকার চেষ্টা করলো। আদৃশের দেওয়া একটা শাড়ি পরে বেশ সাজগোজ করে নিয়েছে। আদৃশকে আজ কাছে টানবে সে। তার ডাকে দিতে হবেই আজ আদৃশকে সারা। অবশ্য এত মেকআপ করেছে যাতে তার আসল চেহারা ঢেকে গেছে অনেকাংশে। বেশ খারাপ দেখাচ্ছে না তাকে। এবার আদৃশ এলো কক্ষে। আসতেই হৃদিকা তাকে জড়িয়ে ধরলো ছুটে এসে। তুমি এসেছ? দেখো না, তোমার জন্য সেজেছি আমি আজ। বলো না কেমন লাগছে? কত দিন হয় পাশে আসো না, ছুঁয়েও দেখো না আমায়। আদৃশ প্রবল এক ধাক্কা দিয়ে ফেলে দিল হৃদিকাকে ফ্লোরে।
বললাম না আমার সামনে না আসতে, চুপচাপ আমার কক্ষের বাইরে চলে যা। তোর ওই অলক্ষণে চেহারা নেই, তোর জন্যই আজ সব হারিয়েছে। আর কথা রইল তোর রূপের, মেকআপ দিয়ে যেভাবেই ঢাক নিজেকে, কুৎসিত রূপ ঢাকতে পারবি না। তোর দিকে তাকাতো কেমন জানি ভয় হয় এখন। নিজেই হয়তো নিজেকে দেখার ক্ষমতা কুলিয়ে উঠতে পারিস না, আর আসিস আমার কাছে আসার বাহানা খুঁজতে। তোর মতো মেয়ের পাশ ঘেঁষতে রুচিতে বাঁধবে আমার। আখি নিজের কক্ষে নিজেকে বন্ধ করে কেঁদে চলেছে নিঃশব্দে। বাম হাতের অনামিকা আঙুলের দিকে তাকাতে যেন কান্নার বেগ আরো বেড়ে গেল আখির। আমি ওটা খুলতে চাইনি ডাক্তার সাহেব, সত্যি ওটা খুলতে গিয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল তখন। আপনার ভালোবেসে দেওয়া যে কোনো অংশই যে আমার কাছে অমূল্য। আংটিটা যে মনে করিয়ে দিত আমায় আমি আপনাকে ফিরে পেয়েছি আবারও, কিন্তু হয়তো ভাগ্য তা চায় না, তাই তো চেয়েও আমি ধরে রাখতে পারিনি আপনাকে। আমাকে ক্ষমা করে দিবেন। কেন সেদিন আমাকে ভুল বুঝে চলে গেলেন? সেদিন আপনি যদি এভাবে পিছু পড়তেন, আমাকে পাওয়ার সংগ্রাম করতেন, তবে আজ হয়তো আমরা এমন জায়গায় থাকতাম না। কেন এমনটা হলো আমার সাথে? আদ্রিত বাড়িতে পৌঁছালো, পা যেন তার চলছেই না। আখিকে ফিরে পাওয়ার কোনো দিশা পাচ্ছে না সে, না তো বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছে। তখন আরিয়ান মির্জা ড্রয়িং রুমে বসে আদ্রিতের অপেক্ষা করছিলেন। মা দরজার আশেপাশে করছিলেন পায়চারি। আদ্রিতকে দেখে মা ছুটে গেলেন তার কাছে। বাবা উঠে দাঁড়ালেন। বাবা তুই ঠিক আছিস তো? ঝড়ে ভিজেছিস কেন? তোর তো ঠান্ডা লেগে আছে এমনিতেই, কক্ষে চল। তুমি সরো শায়লা, আমাকে কথা বলতে দাও ওর সাথে। কোথায় গিয়েছিল আদ্রিত? আদ্রিত অশ্রুসিক্ত চোখ তুলে বসে যাওয়া কণ্ঠে উত্তর দিল, আখির কাছে গিয়েছিলাম বাবা, ফিরিয়ে দিয়েছে। দেখলি তো, দেখ আদ্রিত, আখি প্রতিষ্ঠিত আছে, ওর জীবন নিয়ে কি চিন্তার। তুইও এখন জীবনে এগিয়ে যা। আমার এগিয়ে যাওয়ার না তো আছে কোনো ইচ্ছে, আর না তো আমি বাধ্য। আমি বিয়ে করলে আখিকেই করব, নয়তো অবিবাহিতই মরব। এটাই আমার ফাইনাল ডিসিশন। কর্কশ গলায় জবাব দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে আরিয়ান মির্জা বললেন, এমনটা হলে তোকে আমার আর আখির মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে আদ্রিত। বাবার কথায় থমকে দাঁড়ালো আদ্রিত। অবাক হয়ে তাকালো বাবার মুখের পানে। দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে মানে কি বোঝাতে চাইছো বাবা? এটাই যে তুই আখিকে জীবনে আনতে চাইলে আমাকে ছেড়ে দিতে হবে। তুই নিজেকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে পারবি না। আমি ভাববো তুই কখনোই আমার জীবনে ছিলি না। আর তুই যদি আমাকে বেছে নিস, তবে তোকে আখিকে ভুলে যেতে হবে আর আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। এখন বল, এখনো যদি তোর আখিকে চাই তবে চলে যা, আমি তোকে আটকাবো না। তোমাকে বলার মতো ভাষা আমি হারিয়ে গেছি বাবা। যাকে আমি জীবনে আদর্শ মানতাম সেই এমনটা করলো আমার সাথে। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি বাবা। গর্ব করে বলতাম, আমার বাবা কখনো নিজের ইচ্ছে আমার উপর ছুঁড়ে ফেলে না। উনি আমার বাবার থেকেও বেস্ট ফ্রেন্ড বেশি। কিন্তু আফসোস, চিন্তা করো না বাবা, তোমাকে নিরাশ করব না। আমার কারণে তোমার সম্মান কখনো যাবে না। আর আমি এমন সন্তান যে পৃথিবী আমার বিপরীতে চলে গেল আমি কখনোই মা বাবার অবাধ্য যাব না, তাদের ছেড়ে যাব না। তবে আমি আখিকেও ছাড়তে পারবো না। কিন্তু উভয় জিনিসের সমাধান আমি দিবই। অতঃপর নিজের কক্ষের দিকে চলে গেল আদ্রিত। শায়লা মির্জা পিছনে গেলেন। আদ্রিত কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দিল। শায়লা মির্জা বাইরে থেকে ডেকে যাচ্ছেন ওকে, বাবা আমার কথাটা শোন, তোর বাবার কথা শুনিস না, বুড়ো বয়সে পাগল হয়েছে। তুই বেরিয়ে আয়, আমি তোর বাবার সাথে কথা বলে সব ঠিক করে দিব। তুই আয় মায়ের কাছে। আদ্রিত ভিতরে ঢুকে এটা ওটা ভাঙতে শুরু করেছে। অতিরিক্ত রাগে ভাঙার এক পর্যায়ে হাঁটু করে বসে পড়ে ফ্লোরে। হাতের মুঠোতে এখনো আখির ফিরিয়ে দেওয়া সে আংটি। আংটিটার গায়ে চুমু দিয়ে এবার অনেক শব্দ করে কেঁদে উঠল। কেন আল্লাহ ওকে আমার কপালে রাখলেন না? তাই বুঝি কখনো কাউকে অবহেলা করতে নেই?
কখনো না বুঝে অবহেলা করেছি ওকে। আজ বুঝতে পারছি তখন আমার অবহেলা ওর কতটা খারাপ লাগতো। আমি ওর অবহেলা আর নিতে পারছি না। আমি বাঁচব না ওকে ছাড়া। ও যখন ভাগ্যেই ছিল না, তবে কেন আনলেন ওকে আমার জীবনে? কেন? ওকে কি ভিক্ষে হিসেবেও আমাকে দেওয়া যায় না? এত সময় সায়লা মির্জা কক্ষের ভিতরের ভাঙাচোরা শব্দের সহিত আদ্রিতের কান্নার শব্দ অনেকাংশে শুনতে পাচ্ছিলেন বাহির থেকে, কিন্তু এখন কিছুই শুনতে পাচ্ছেন না। কক্ষটা কেমন জানি নিস্তব্ধ হয়ে গেছে। সায়লা মির্জার মনে চলতে শুরু হয়েছে আশঙ্কা। মায়ের মনের এই আশঙ্কা যেন বলে দিতে পারছে অনেক কিছু। এবার উনি চেঁচিয়ে ডাকতে শুরু করলেন, আদ্রিত, বাবা কি হয়েছে? চুপ করে গেলি কেন? দরজা খোল। কে কোথায় আছো? জলদি এসো, আমার ছেলে দরজা খুলছে না। কেউ আছে? আমার ছেলে না আবার কিছু করে যায়। ঘরের সবাই সেখানে ছুটে আসলেন। সবাই আদ্রিতকে ডাকছেন, তবে কেউ সারা শব্দ পাচ্ছে না তার। সবাই এতে ঘাবড়ে যায়। বাকিরা দরজা ভাঙার চেষ্টা করলো। সিয়াম ঘরের বাইরের দিকটায় বেরিয়ে আদ্রিতের কক্ষের নিচে যায়। অতঃপর আদ্রিতের বারান্দা দিয়ে ঢুকে বারান্দার দরজা খোলা থাকায় সহজে কক্ষে প্রবেশ করে যায়। আদ্রিত বিছানায় চিত হয়ে শুয়ে আছে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করে গেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর বারবার বিছানার চাদর খামচে ধরছে। সিয়াম লক্ষ্য করলো নিচে একটা খালি প্যাকেট পড়ে আছে। সিয়াম ছুটে গেল আদ্রিতের কাছে। আখি নিজেকে শান্ত করে নিয়েছে। জাহানারা, মা আর সুব্রতা আদিলকে নিয়ে ড্রয়িং রুমে বসেছে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করবে বলে। ভাইয়া, আপনি বিজনেসটা চালিয়ে যান, সব কিছু আমি দেখব, যা লাগে বলবেন আমায়। মা, আপু, তোমাদের যা লাগে আমার কর্মচারীদের দিয়ে আনিয়ে নিবে। আমি ওদের সব কিছু বুঝিয়ে বলেছি, তোমাদের এখানে কোনো সমস্যা হবে না। কেন আখি, কোথায় যাচ্ছ তুমি? আমি দেশ ছেড়ে চলে যাব ভাইয়া। 2 দিন আর আছি মাত্র। কিছু প্রয়োজনীয় কাজে 2 দিন দেরি করা। কেন রে বোন, আমাদের ছেড়ে চলে যাবি? তোমাদের ছেড়ে যাওয়ার তো কোনো ইচ্ছে নেই ভাইয়া, কিন্তু যেতে হবে, চিন্তা করো না। প্রতিনিয়ত তোমাদের খোঁজ নিব। অভিমানটা বুঝি আমাদের সাথে, তাই চলে যাচ্ছিস? 3 বছর পর মায়ের গলার স্বর চিনতে মোটেও ভুল হয়নি আখির। পিছন মুড়ে স্বয়ং মাকে দেখতে পেয়ে নিজেকে আটকে রাখতে পারল না। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মাম্মাম, তুমি এসেছ? ক্ষমা করে দিয়েছ আমায়, আর মুখ ফিরিয়ে নিবে না তো? কেন, তোর কি মনে হয় আমি এতই পাষাণ? তোর বাবাকে যথেষ্ট সম্মান করি, তাই ওনার সম্মানের ওপর দিয়ে তোকে বুকে টেনে নিতে পারিনি, কিন্তু আজ আর নিজেকে আটকাইতে পারলাম না। আমি তো জানতামই না তুই আমাদের হাসপাতালে জয়েন করেছিস, কিন্তু আজ যখন জানতে পারলাম ওই বাপ বেটার কারণে আমার মেয়ে এত কষ্ট পেয়েছে, তখন আর নিজেকে আটকাতে পারিনি। ছুটে চলে এসেছি। বাবার ভাইয়া আসেনি, দাদু দিদিও এসেছেন। পিছন থেকে আখির দাদু আমিন খান বলে উঠলেন। আখি তাকিয়ে দেখল মাইশা ব্যতীত পুরো খানবাড়িরই সেখানে উপস্থিত। আখিকে অবাক করে দিয়ে তার বাবা বললেন, ভুল তো সন্তানেরা করতেই পারে, কিন্তু তার মানে এই নয় বাবা মা তাদের সন্তানকে খারাপ সময় একা ছেড়ে দেয়। আমায় ক্ষমা করে দিস মা। দমের নিচে মেয়ের ভালোবাসা দমাতে গিয়েছিলাম, তবে ভুলে গিয়েছিলাম দিন শেষে এই বাবা তার মেয়ের কাছে পরাজিত। আসবি না বাবার বুকে? বুকটা আজ 3টে বছর ধরে হাহাকার করছে। আখি ছুটে চলে গেল তার বাবার বুকে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আর কখনো তোমাদের অবাধ্য যাব না। তোমরা যা বলবে আমি তাই করব। আমাকে ক্ষমা করে দাও। এবার আশরাফ খান আখির চোখের জল মুছে দিয়ে বললেন, আমি কিন্তু আমার মেয়েকে দুর্বল হয়ে পড়ে কান্না করার শিক্ষা দেইনি। আর যেন কাঁদতে না দেখি। তো শুধু মা বাবাদের কাছ থেকে ক্ষমা চা হবে নাকি? আমিও তো বড় ভাই হই, আমার কাছে ক্ষমা চা, তাও পা ধরে। তোর কাছে ক্ষমা চাইতে আমার বই গেছে। তবে দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি। মাম্মাম, দেখো না তোমার পাগল মহিষটা খেপে গেছে। আখির কথা শুনে সবাই হেসে দিল।
এমন খুনসুটি আখি আহিলের যে লেগেই থাকে। এবার হাসি মুখে এগিয়ে গিয়ে আখি আহিলকে জড়িয়ে ধরল। ক্ষমা করে দিস ভাইয়া আমার। পাগলি একটা, আমি কি কখনো তোর ওপর রাগ করে বেশি দিন থাকতে পেরেছি? ক্ষমা করে দিস, তোকে অনেক কষ্ট দিয়েছি। তখনই আশরাফ খানের ফোন বেজে উঠল। হ্যাঁ সামিরা বলো। স্যার, ডাক্তার আদ্রিত বিষ পান করেছেন। ওনাকে ওনার পরিবার আমাদের হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা এমার্জেন্সিতে ওনাকে ঢুকিয়েছি। ডাক্তারেরা ওনাকে দেখছেন। ওকে, আমি আসছি। কি হয়েছে বাবা? আদ্রিত সুইসাইড করার চেষ্টা করেছে। ওকে এমার্জেন্সিতে ঢুকানো হয়েছে। কি? আর কিছু না বলে আখি বাইরের দিকে ছুটতে শুরু করলো। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন আরিয়ান মির্জা। চোখের পানি বয়ে চলেছে। আদ্রিতকে গাড়িতে করে নিয়ে আসার সময় আদ্রিতের জ্ঞান ছিল। সিয়াম গাড়ি ড্রাইভ করছিল, আর আদ্রিতকে শায়লা মির্জা আর উনি ওনাদের মধ্যেখানে বসিয়ে নিয়ে এসেছিলেন। তখন যখন কেঁদে কেঁদে আরিয়ান মির্জা বলেছিলেন, তুই কেন এমনটা করলি আদ্রিত? আমি তো এমন কিছু চাইনি। আমার সন্তানই না থাকলে আমি সন্তান দিয়ে কি করব? তখন অনেক কষ্ট করে জবাব দিয়েছিল আদ্রিত, বাবা, আমি তোমাকে ছাড়তে পারবো না, কিন্তু আখিকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই। প্লিজ আমায় বাঁচিও না বাবা, কারণ বেঁচে থাকলে আমি আখির পিছু ছাড়বো না কখনো। কথাটা বলার পর জ্ঞান হারিয়ে গিয়েছিল আদ্রিত। এবার বুঝতে পারলেন আরিয়ান মির্জা। সম্মানের দোহাই দিয়ে তিনি নিজের ছেলের প্রাণ চাইছিলেন তার কাছ থেকে। ছেলের এই অবস্থার জন্য নিজেই দায়ী কিভাবে মেনে নিবে বাবা? শায়লা মির্জা চিৎকার করে করে কাঁদছেন, আমার ছেলেকে কেউ বাঁচিয়ে দাও। আমার ছেলের কিছু হলে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়বো না আরিয়ান, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার ছেলে ফিরিয়ে দাও, নইলে আমি তোমাকে আস্ত রাখবো না। কথাটা বলে এসে আরিয়ান মির্জার কলার চেপে ধরলে সিয়াম আর ঈশিতা ওনাকে ছাড়িয়ে নেয়, কিন্তু সেই ক্ষণে উনি জ্ঞান হারান। আখি ছুটে আসে হাসপাতাল, তার পরিবারও চলে আসে সেখানে। আখির চোখে মুখে জলের ছাপ, সাথে দুশ্চিন্তার আভাস। প্যারেশান হয়ে এসে এমার্জেন্সিতে ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই আখি বেরিয়ে এলো অন্য দুজন ডাক্তার সহিত। আরিয়ান মির্জা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আদ্রিত কেমন আছে মা? উনি আউট অফ ডেঞ্জার। বিষ খুব স্ট্রং ছিল, তা বের করে দিতে পারলেও ওনার যথেষ্ট দুর্বলতা থাকবে বেশ কদিন। তাড়াতাড়ি নিয়ে আসা ওনার প্রাণ বেঁচে গেছে। কথাটা বলে চোখের উপচে পড়া জল মুছে নিল আখি। আরিয়ান মির্জা এবার অনুতাপের স্বরে বললেন, আমায় ক্ষমা করে দাও আখি। আমি সম্মানের ভয়ে এতটা অধমে পরিণত হয়েছিলাম যে সব অনুভূতি মাটি চাপা দিতে গিয়েছিলাম। আমায় ক্ষমা করে দাও। আমার ছেলে তোমাকে ছাড়া বাঁচবে না, আর আমার ছেলের প্রাণ আমার কাছে বড়। আমাকে তুমি ক্ষমা করে দাও। চলে আসো আমার ছেলের জীবনে ফিরে। আখি জবাব দিয়ে ওঠার আগে আশরাফ খান জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরিয়ান? কি বলেছিস তুই এমন আখিকে যে এখন ক্ষমা চাইতে হচ্ছে? অতঃপর আরিয়ান মির্জা সব কিছু হুবহু বলে গেলেন। কথাগুলো শুনে মুহূর্তে আশরাফ খানের চেহারায় যেন কালো মেঘ নামল। রাগে চেহারা লাল বর্ণ ধারণ করে গেল। তোর সাহস হলো কি করে আরিয়ান আমার মেয়েকে এত তুচ্ছ ভাবার? আর এখন নিজের ছেলের প্রাণ বাঁচাতে আমার মেয়ের কাছে এসে অনুতাপে জল ফেলছিস। দ্বিতীয়বার তুই আমার মেয়েকে অপদস্থ করবি না, তার কি নিশ্চয়তা আছে? আমার মেয়ের খারাপ দিক খুঁজে তার ভালো দিক ঢেকে দেওয়া লোকগুলোকে কখনো ক্ষমা করব না আমি। চলে আয় আখি, পারলে নিজের ছেলেকে সামলাক। আখি মাথা নিচু করে বাবার পাশে চলে গেল। আদ্রিতকে এ অবস্থায় ছেড়ে যেতে বুক কাঁপছে। এদিকটা আর কখনো মা বাবার অবাধ্য যাবে না পণ করে নিয়েছে। আশরাফ খান আখির হাত ধরে হাঁটা ধরবেন, তখনই আরিয়ান মির্জা সামনে চলে এসে ওনাদের আটকালেন। আশরাফ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। শিক্ষিত হয়ে অধমের কাজ করেছে, আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিলাম আখিকে মাথায় তুলে রাখবো সারা জীবন। তোর মেয়ে আমায় ভিক্ষা স্বরূপ দিয়ে দে।
আখি, আজ আমি তোর ওপর নিজের চাহিদা চাপিয়ে দিব না। তুই যে সিদ্ধান্ত নিবি তার সমর্থন করব। তুই কি আরিয়ানকে একটা সুযোগ দিবি? বাবা, মানুষ মাত্রই তো ভুল। ভুল আমরা সবাই করতে পারি, তবে তা শুধরে নেওয়ার চেষ্টা করতে পারে কজন? ডাক্তার আদ্রিত সারা জীবন অনেক কষ্ট পেয়েছেন, ওনাকে আর কষ্ট দিতে পারবো না আমি। একটা মানুষের প্রাণ থেকে বড় তো কিছু হতে পারে না। ওনার কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না অনুশোচনায়। কিন্তু তুমি যদি না চাও বাবা, তবে আমি তোমার অবাধ্য যাব না। পাগলি মেয়ে আমার, এত বুঝদার হয়েছে জানতাম না। তা আরিয়ান, বিয়ের ডেট ফিক্স করবি না এখনো কিছু ইমোশনাল ড্রামা বাকি? আশরাফ খানের কথা আরিয়ান মির্জা আলতো হেসে আখির মাথায় হাত বুলিয়ে দিলেন। আখি লজ্জাময় হাসিতে স্থান ত্যাগ করল। পরদিন সকালে হৃদিকার অর্ধেক চুল পড়ে গেছে, চোখের তলটা অস্বাভাবিকভাবে কালো হয়েছে, আরও 3টে দাঁত উঠে গেছে আজ সকালে। শরীরের চামড়া যাতা অবস্থা। আয়নায় নিজেকে দেখে নিজে আটকে উঠল। ভয় হচ্ছে নিজেকে দেখতেই, অন্যরা কেমনে দেখবে তাকে। আদ্রিস তো চোখ তুলেও তাকায় না এখন। রাতে তাকে ধাক্কা দিয়ে ফেলে তিক্ত কথা শুনিয়ে যে চলে গিয়েছিল কোথাও, এখনো ফিরেনি। পাশ দিয়ে হেঁটে গেল, চোখ সরিয়ে রাখে এখন তার উপর থেকে। বাড়িতেও থাকে না তেমন, সকালে বেরোলে রাতে ফিরে। হঠাৎ গাড়ি আসার শব্দে আদ্রিস এসেছে বুঝতে পারল হৃদিকা। তার সাথে শেষমেশ একটা কথা বলবে ভেবেছে। এদিকে আদ্রিস ঘরে ঢুকতে নিলে দরজার পাশে একটা খাম পড়ে থাকতে দেখে। কৌতূহল বশত উঠায় সেটা। এভাবে কোনো খাম দরজার সামনে পড়েই বা কেন থাকবে? সেই চিন্তাতে খামটা উঠিয়ে ভেতরে দেখে, ভেতরে একটা রিপোর্ট দেখতে পায়। কিন্তু রিপোর্টটা পড়ার পর আদ্রিসের চোখ ছানাবানা হয়ে গেল। চেঁচিয়ে উঠল হৃদিকা বলে। ঘরের ভিতর তেড়ে গেল। হৃদিকা হুটহাট সিঁড়ি বেয়ে নিচে নামলো। আদ্রিস তার মুখের সামনে রিপোর্টটা ধরে চেঁচিয়ে বলল, এসব কি হৃদিকা? তুমি প্রেগনেন্ট হতে পারো কি করে? হোয়াট? আমি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট নই আদ্রিস। এমন কোনো সিনড্রোম এখনো আমি পাইনি। এ ভুয়া রিপোর্ট কে দিয়েছে তোমায়, যে জায়গাতে আমি এখনো কোনো টেস্ট করাইনি? আর যদি প্রেগনেন্ট হই তবুও কি সমস্যা? তুমি তো বাচ্চার দোহাই দিয়ে বিয়ে করলে আমায়। কথাটা কানে যেতে আদ্রিস হৃদিকার গাল বরাবর জোরালো একটা থাপ্পড় বসিয়ে দিল। অতপর গর্জে বলল, যে জায়গাতে আমি কখনো বাবা হতে পারবো না সেখানে তুই মা কেমনে হবি? বল, এই বাচ্চা তোর কোন নাগরের? বল কার বাচ্চা এটা, নইলে তোকে প্রাণে মেরে ফেলবো আমি। হৃদিকার থুতনিতে সজোরে চেপে ধরে বলল আদ্রিস। হৃদিকা কান্নার সহিত জবাব দিল, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আদ্রিস। আমি এসবের কিছুই জানি না। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর আমি প্রেগনেন্ট নই। চুপ কর, নষ্টামি করে এখন অবলা সাজার ঢং করছিস। ছি, তোর এমন অবস্থা, কোন পুরুষ তাকায় তোর দিকে কে জানে? রাস্তার নোংরা মাথায় তুলতে নেই, মানুষ ঠিকই বলে। আমাকে পাগলা কুকুর কামড়েছিল যে তোর মতো নোংরাকে ঘরে তুলেছিলাম। তোর জন্য আমি আমার রাখি, আমার পরিবারকে হারিয়ে গেছি। কিন্তু আর না, তোকে এভাবে বার করব না। ডিভোর্স পেপার নিয়ে এসে ঘাট ধাক্কা দিয়ে বের করব ঘর থেকে। অপেক্ষা করি শুধু। আদ্রিস এবার হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। হৃদিকা অগ্নি দৃষ্টিতে আদ্রিসের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, তবে তোমারও সময় এসে গেছে আদ্রিস, অপেক্ষা করো শুধু। হৃদিকা তোমাকে তোমার ভাগেরটা তোমায় এবার ঠিকই দিবে। আদ্রিত চোখ খুলে আখিকে সামনে পেল। নার্সদের সাথে কি জানি কথা বলছে দাঁড়িয়ে। আদ্রিতের ওপর চোখ গেল আখির। চোখাচোখি হলো দুজনের। আদ্রিত বেশ অভিমান নিয়ে চোখ ফিরিয়ে নিল। আখি মুচকি হাসলো এতে। নার্সদের হাতের ইশারায় চলে যেতে বলল। অতঃপর আদ্রিতের পাশে বসে গলা খাকারি দিল, এই যে চোখা নাকওয়ালা, ডাক্তারের সাথে কিন্তু রাগ অভিমান মানায় না। কে বলেছে আপনাকে? আমার চিকিৎসা করতে? চলে যান,
আমাকে আমার হালে ছেড়ে দিন। এসেছিলাম তো চিকিৎসা করতে, তবে এসে রোগীরই প্রেমে পড়লাম। কিন্তু রোগী তো আমার দিকে তাকাচ্ছে না। দেখুন, মস্করা করবেন না, এমনিতেই ভালো লাগছে না কিছু, চলে যান। যা, রোগীর চোখা নাকের প্রেমে পড়েছিলাম, কিন্তু অভিমান হয়তো তার নাকের ডগায় চড়ে বসেছে। যাক, আমার আর কি, হেরে যাও মন নিয়ে চলে যাই। কথাটা বলতে আদ্রিত ফিরে তাকালো আখির দিকে, রসকসহীন স্বরে বলল, কোথায় যাবে? যেখানেই যাবে আমাকে পাবে, পিছু ছাড়ব না আমি তোমার। বাহ, একটু আগেই তো শুনছিলাম কেউ আমাকে আপনি করে ডাকছিল, মুহূর্তেই দেখি হাব ভাব চেঞ্জ। তা পিছু না ছাড়ার কথা বলে আপনি যেভাবে হারিয়ে যেতে নিচ্ছিলেন। হা হা হা। কথাটা বলে আখি অট্ট হাসিতে ফেটে পড়ল। আদ্রিত হতভম্বের মতো তাকিয়ে বলল, হাসছো কেন? আমি মরে গেলে খুশি হতে বুঝি? একদম চুপ। আবার যদি এমনটা বলেছেন তবে আর কখনো আপনার সামনে আসব না। এমন কোথাও চলে যাব যে আমাকে কখনো খুঁজে পাবেন না। হাসি থামিয়ে এবার কর্কশভাবে বলল কথাগুলো। আদ্রিত উঠে বসলো এবার। আরে কি করছেন? আপনি দুর্বল, উঠবেন না এখন। আমি ঠিক আছি আখি। আগে বলো, এই যে অধিকার, আমাকে হারিয়ে দেওয়ার ভয়, যা আমি তোমার চোখে দেখছি তা মিথ্যে নয়। বলো, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না, ভালোবাসো আমায়, বলো। আখি কিছু না বলে আদ্রিতকে জড়িয়ে ধরল, অতঃপর মৃদু স্বরে তার কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি আপনাকে। কথাটা আদ্রিতের কান বিশ্বাস করে উঠতে পারল না। আখিকে ছাড়িয়ে আশ্চর্যের সহিত জিজ্ঞেস করলো, মিথ্যে বলছো না তো? হতেও পারে। অসুস্থ মানুষকে সান্ত্বনা প্রদান কিন্তু ডাক্তারের কর্তব্য। ফাজলামো করো না আখি, সত্যিটা বলো। আল্লাহ, পড়লাম কোন চোখা নাকওয়ালা ধান্দায়। আরে আপনার বাবা আমার বাবা মিলে আমাদের বিয়ের ক্ষণ ঠিক করে ফেলেছেন। আমি রাজি না থাকলে কি করতেন তা? কি হয়েছে আর অবাক হতে হবে না। যে কাণ্ড করেছিলেন আপনি, মজনু সাহেব বেঁচে থাকলে আজ আপনাকে দেখে হয়তো আফসোস করতেন। আমি মজনু হতে চাই না, আর না তো দেবদাস। আমি আখির আদ্রিত হয়ে থাকতে চাই, তার পাগল প্রেমিক রূপে। জানেন আমার কি মনে হয়? আপনার ডাক্তারি ছেড়ে দিয়ে লাভগুরু হয়ে যাওয়া উচিত, যা শুরু করেছেন। আদ্রিত এবার অল্প টানা আখিকে নিজের বেশ কাছে নিয়ে গেল। আখির কপালের সামনে দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো কানের পিছন গুজে দিয়ে বলল, তোমার প্রেমে এই প্রেমিক যাতা হতে পারে। হয়েছে, এবার কথার ফুল না বেঁধে শুয়ে থাকুন, আমার আরও রোগী আছে। আখি আদ্রিতকে হালকা ধাক্কাতে ছাড়িয়ে ছুটে পালিয়ে আসতে লাগলো। আদ্রিত পিছনে বলল, আমি ছাড়া কোনো পুরুষ রোগী দেখলে কিন্তু খবর আছে। কিন্তু তোমার না ওই পুরুষের? পাগল একটা। আগে হাসতে হাসতে চলে গেল। আদ্রিত জায়গায় বসে হাসছে। পুরো 2 দিন চলে গেল। এই 2 দিন বাড়িতে আসেনি আদ্রিস। আজ বাড়ি আসলো ডিভোর্স পেপার সহিত। এসেই হৃদিকার সামনে ডিভোর্স পেপার রেখে বলল, 8 ঘন্টার মাথায় কাপড় চোপড় প্যাক করে এটাতে সাইন করে চলে যাও, নয়তো ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। কথাটা বলে আদ্রিস কক্ষ ত্যাগ করে ছাদের দিকে চলে গেল। হৃদিকা অস্বাভাবিক ভঙ্গিতে এবার দাঁত কটমট করে বলল, দিলে না তো ভালোবাসার মর্ম আদ্রিস, এবার দেখে নিতে হবে তার পরিণাম তোমায়। সবার সামনে আমার চলে যাওয়া তোমার নাশ করা সর্বোত্তম পন্থা হবে আমার জন্য। বেশ কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে আদ্রিস দেখতে পেল হৃদিকা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। আশেপাশে কোথাও নেই সে। কর্মচারী মীরাকে জিজ্ঞেস করলে তার কাছ থেকে জানতে পারল হৃদিকা চলে গেছে, কিন্তু সাথে করে কোনো কিছু নেয়নি। আদ্রিস স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে হৃদিকাকে জীবন থেকে বের করতে পারল সে। আখির ছবি বুকে নিয়ে কান্না করতে মত্ত হয়ে আছে আদ্রিস। আমায় ক্ষমা করে দাও তুমি ফুলপরি। আমি এতটাই অদম হয়ে গেছিলাম যে সত্য জ্ঞান হারিয়েছিল আমার। ভুলে গেছিলাম আমার মনে তোমাকে নিয়ে ভালোবাসার সে পরিমাণ কতটুকু। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি ফুলপরি। তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে গেছি। একবার ফিরে আসো, কখনো তোমাকে আর কষ্ট দিব না।
অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলো তাকাবো না কখনো, কথা দিলাম। আমি আসবো আখি, আবারও তোমাকে ফিরিয়ে নিতে। যতক্ষণ না ক্ষমা করছো, না ফিরে আসছো, আমি তোমার পিছু ছাড়বো না। আগে তোমার রাগ ভাঙাবো, অতঃপর পরিবারের সবার, এরপর সবাই মিলে আগের মতোই মিলেমিশে থাকবো। আদ্রিস এবার বেরিয়ে আখির উদ্দেশ্যে হাসপাতালে গেল। তখন একজন নার্স ওকে জানালো, ডাক্তার আখি তো এখন এখানে নেই। লাঞ্চ টাইম শুরু হতেই ডাক্তার আখি আর ডাক্তার আদ্রিত কোথাও বেরিয়ে গেলেন, আমি জানি না। আদ্রিস নিরাশ হয়ে বেরিয়ে এলো সেখান থেকে। রাত থেকেই কিছু খায়নি, খিদেও লেগেছে বড্ড। তাই ভাবলো হাসপাতালের পাশের কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিক, ততক্ষণে হয়তো আখি আদ্রিত চলে আসবে। অতঃপর সে বেরিয়ে এলো। হাসপাতালের বেশ পাশেই একটা রেস্টুরেন্ট, আদ্রিস সেখানটায় গেল। আখি আদ্রিত দুজন একে অপরের পাশাপাশি বসে আছে। দুজন খাবার খাচ্ছে আর একে অপরের সাথে কথা বলছে। আচ্ছা, তুমি কি আমার ওপর দয়া করে বিয়েতে রাজি হয়েছ? তো আর কি করব, উদার মন, নয়তো আপনার মতো চোখা নাকওয়ালাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিতাম। কে বলেছে তোমাকে বিয়ে করতে? কি করতাম, চোখা নাকওয়ালা যে পিছু পড়তো, তখন সম্মানটা আমার কোথায় রয়ে যেত। তাই সম্মানের ভয়েও বলতে পারেন সিদ্ধান্তটা নেওয়া। আদ্রিত বেশ অভিমান করলো আখির কথায়। খাবার রেখে একদিকে মুখ করে বসে থাকলো। আখি মুচকে হাসলো এতে। অভিমানটা মুহূর্তে জমা হয় বুঝি নাকের ডগায়? হয়, তাতে তোমার কি? তা সবার সাথে করেন এমন অভিমান? না আমি আলাদা? জানি না। এত অভিমান, কথা বলতে মন চাইছে না বুঝি? এদিকে খাবার ঠান্ডা হচ্ছে, হাসপাতালও যেতে হবে, খেয়াল আছে? খাবো না আমি, তুমি খেয়ে নাও, তারপর চলো। কথাটা বাঁকা মুখ করে না বলেও স্বাভাবিকভাবে বলা যেত। অভিমানে মুখ বাঁকাও হয় জানতাম না। আদ্রিত কিছু বলল না জবাবে, একদিকে মুখ করে বসে আছে। আখি আবারও মুচকি হাসলো। অতঃপর আদ্রিতের প্লেট থেকে 1 চামচ খাবার তুলে তার মুখের সামনে ধরল। আমি খাওয়ালেও খাবেন না? খাবো, তবে চামচে না। চামচে খেলে সেই ফিল আসবে না। বাংলার বউয়েরা স্বামীকে হাতে খাওয়ায়। জটফট মুখ ফিরিয়ে দুষ্ট হেসে এবার বলল আদ্রিত, প্রথমত আপনি আমার স্বামী এখনো হননি, আর দ্বিতীয়ত এটা আপনার বাড়ি না, রেস্টুরেন্ট। হইনি স্বামী, হয়ে তো যাব। মন থেকে তোমাকে বউ আমি কবেই মেনে নিয়েছি। আর যেখানে কথা হাতে খাওয়ার, তবে বাঙালিদের হাতে খাওয়াটাই বেশি মানায়। আখি হাসলো। আদ্রিত 1 লোকমা খাবার নিজ হাতে আখির মুখে তুলে দিলে আখি খেয়ে নিল। এবার আমাকে খাও। আখিও হাসি মুখে 1 লোকমা খাবার আদ্রিতের মুখে তুলে দিল। দৃশ্যটা স্পষ্ট ধরা দিল আদ্রিসের চোখে। চোখ মুহূর্তটা মেনে নিতে পারছে না, এখনই যেন ফসকে পড়ে যাবে। আদ্রিস তেড়ে গেল দুজনের কাছে, গিয়েই টেবিলে জোরালো থাবা দিয়ে 2 হাত রাখলো। আদ্রিত আখি চমকে উঠল এতে বেশ। আশেপাশের লোকগুলো সেদিকটায় খেয়াল করতে শুরু করলো। এটা কেমন আচরণ আদ্রিস? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? পাবলিক প্লেসে এমন সিন ক্রিয়েট করছো? তোর সাহস হলো কি করে আদ্রিত আমার আখির সাথে এমন মুহূর্ত পার করার কল্পনাও করতে? আর আখি, তুমি কি লাশ শরম সব ধুয়ে খেয়েছো? এটাই কি ছিল তোমার আমার প্রতি ভালোবাসা? ওটা ভালোবাসা না, আমার জীবনের ভুল ছিল আদ্রিস। ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলাম মাত্র। আর যেখানে কথা লজ্জা শরমের, নিজের হবু স্বামীকে নিয়ে সীমারেখায় থেকে একান্তে কিছু সময় পার করা শরমের কিছু হতে পারে না। হবু স্বামী? হ্যাঁ আদ্রিস, আমার আর আখির বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। বিয়ের কার্ড এখনো রেডি হয়নি, হলে প্রথম কার্ডটা তুমিই পাবে। চলো আখি, এখানে থাকলে আমাদের ওপর আবারও কারো নজর লেগে যাবে। আদ্রিত বিলটা দিয়ে আখির হাত ধরে আদ্রিসের দিকে তাচ্ছিল্যে ভরা নয়নে তাকিয়ে হাঁটতে লাগলো। আখি ফিরেও তাকালো না আর আদ্রিসের দিকে। আদ্রিস অসহায় হয়ে তাকিয়ে থাকলো তাদের পানে। বুকে অনুভব করলো যেন তীর আঘাত, চোখ বেয়ে নামলো জল। আখি হৃদিকার বিষয়ে সবকিছু বলল আদ্রিতকে। কি বলছো আখি?
রিদিকা এসব করেছে, কিন্তু কেন? এটাই তো জানার কথা, যা একমাত্র ওর পরিবারের কাছ থেকে জানা যাবে। এখন কি তুমি ওর বাড়ি যাবে? বাবার কাছ থেকে কালকের দিনে ছুটি নিয়েছি। আজ সন্ধ্যায় বরিশালের ফ্লাইট ধরব। আমিও যাব তোমার সাথে। কিন্তু আপনি কেন? আমি যাব, এটাই ফাইনাল। তোমার জীবনসঙ্গী হতে চলেছি, জীবনের প্রতি পদে সাথে থাকব। আখি না চাইলেও আদ্রিতের জেদের কাছে হার মানল। রাতের ফ্লাইটে আখি আদ্রিত বরিশাল চলে আসলো। দুজন একটা রিসোর্টে থেকে যায়, আলাদা 2 কক্ষে। অতঃপর সকাল হতে রওনা দেয় রিদিকাদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গেলে ওনারা তাদের যথেষ্ট আদর আপ্যায়ন করেন। যেহেতু আখির বাড়িতে দীর্ঘ বছর কাজ করেছেন মফিজ সাহেব, আখিও ওনাকে যথেষ্ট সম্মান করে। অনেকক্ষণ যাবৎ এটা ওটা কথা বলার পর আখি বলল, তা রিদিকার সাথে আপনি যোগাযোগ কেন করেন না? মফিজ চাচা, ওকে যখনই আপনার বিষয়ে জিজ্ঞেস করতাম বলতো আপনি নাকি ওর সাথে সকল সম্পর্ক ভঙ্গ করে দিয়েছেন। ওকে সহ্যই করতে পারেন না। ওকে মাথার বোঝা মনে করে আজিজের সাথে বিয়ে দিয়েছেন। আজিজ বাজে যেন। এ কি বলছো আখি? আজিজের সাথে ওর সম্পর্ক ছিল আমরা জানতাম না, আরও আমার নামে এসব বলেছে। ও কোথায় আছে তাও তো আমি 2 বছর ধরে জানি না। আজিজের সাথেও মানে? কি বলতে চাইছেন চাচা? পরিষ্কার করে বলুন। কথাটা শুনে মফিজ সাহেবের চেহারা কেমন চুপসে গেল। কি হলো চাচা, চুপ করে আছেন কেন? বিষয়টা জানা আমার কাছে খুব জরুরি। রিদিকা অনেক কুকাজ করে বেড়াচ্ছে, ওকে আটকাতে হবে আমাদের। ওকে কে কিভাবে আটকাবে মা, যেখানে আমি নিজেই ব্যর্থ বাবা হয়েও? বলুন চাচা সব কিছু। ছোটবেলা থেকে ওকে দেখে আসছি, ও তো ভীতু আর পরোপকারী একটা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ এমন হলো কিভাবে বলুন চাচা? মারে, তুই তো জানিস এত এত সন্তানদের ভরণ পোষণ করতে আমি নড়ে চড়ে যাচ্ছিলাম। ঢাকা দামি দামি স্কুলে সন্তানদের পড়ালেখা করানোর সক্ষমতা আমার ছিল না। আমার সকল ছেলে মেয়ে এখানে সরকারি স্কুলগুলোতে পড়ালেখা করেছে, কিন্তু রিদিকা তোমার মতো করে তোমার সাথে একই স্কুলে পড়তে চাইতো। একবার ঢাকা বেড়াতে গিয়েছিল আমার সাথে, তখন থেকেই তো তোমার সাথে পরিচয়। তোমার সাথে চলার পর থেকে তোমার মতো জীবনযাপন করতে চাইতো। আমি কথাটা তোমাদের জানাতাম না, তা শুনলে হয়তো তোমরা রিদিকার আবদারের যথেষ্ট মান দিতে। এমনিতেই তোমার বাবার অনেক ঋণ ছিল আমার মাথায়, উপর থেকে রিদিকার চাহিদা নিয়ে হাজির হওয়ার সক্ষমতা ছিল না আমার। তাই ঢাকা থেকে ওকে এখানে এনে দিয়ে যাই, তোমার সাথে বেশি যোগাযোগ করতে দিতাম না। কথাটা তোমাকে জানাবে বলে, কিন্তু মাঝে মধ্যে আমার পিছু ধরে বাড়ি থেকে পালিয়ে ঢাকা চলে আসতো, এসে আমার সাথে ভিড়ত। তোমাকে কথাটা জানাতে চাইতো, কিন্তু আমি ওকে শাসাতাম। তখন থেকে আমাকে কেমন ঘৃণার চোখে দেখতে শুরু করে। ওকে ওর মা বোঝাতে চাইলে ওকেও ভুল বুঝতো। সারা দিন স্বাভাবিক আচরণ করলো, হঠাৎ করে এমন উদ্ভট কিছু করে বসতো যে আমরা সবাই বিষম খেতাম। আমার পিছু হয়ে চলে আসতো ঢাকা, তাছাড়া না বলে যেখানে ইচ্ছে চলে যেত। কয়েকদিন যাবত ওর খোঁজ পেতাম না। ওকে কিছু জিজ্ঞেস করতে নিলে অস্বাভাবিক আচরণ করত। হঠাৎ একদিন জানতে পারি ও প্রেগনেন্ট। আমি তখন ছুটি নিয়ে তাড়াহুড়ায় বরিশাল আসি। তখন ওর বয়স 16। আমরা আরও জানতে পারি বাচ্চাটা আমারই বড় জামাতা আব্দুলের ছিল। আপন দুলাভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল রিদিকা। খবরটা জানাজানির পর আব্দুল আমার বড় মেয়ে শিউলিকে ছেড়ে দিতে চায় না। ভুল হয়ে গেছে বলে আমাদের কাছে ক্ষমা প্রার্থী হয়। এক মেয়ে সংসার ভেঙে অন্য মেয়ের জীবন সাজাতে চাইনি আমরা। বিষয়টা সমাজে জানতে না দিলেও আব্দুলের সাথে এ নিয়ে শিউলি এবং আমাদের সবারই দ্বন্দ্ব ছিল। শিউলি তার ঘরে ফিরে যেতে চায়নি, তবে আব্দুল তাকে ফিরিয়ে নিতে চায়। রিদিকাকে সে নিজের ভুল হিসেবে মাথা থেকে নামাতে চায়। আমরা ওষুধ খাইয়ে রিদিকার বাচ্চা মেরে ফেলি লোক লজ্জায়। একদিন গভীর রাতে আমরা ঘুমিয়েছিলাম।
হঠাৎ শিউলির চিৎকার শুনে হকচকিয়ে উঠি সবাই, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। শিউলির প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখি ফ্লোরে। পাশে হৃদিকা ছুরি হাতে দাঁড়িয়েছিল। সাথে সাথেও আমার উপরও ঝাঁপিয়ে পড়ে। আমরা ওকে কোনো রকম বেঁধে রাখি। হৃদিকার মানসিক অবস্থা খারাপ ছিল, আমরা আগে থেকেই জানতাম। যতই হোক নিজের সন্তান, তাই পুলিশকে বা আশেপাশে জানাইনি এই খুনের ব্যাপারে। কোনোরূপ মানুষকে বুঝিয়ে শিউলির দাফন কার্য শেষ করার পর আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখনও অনেক উত্তেজিত ছিল। ডাক্তার ওকে দেখে বললেন ও পুরোই মানসিক ভারসাম্যহীন, তাই ওকে আমাদের মানসিক হাসপাতালে দিয়ে আসতে হয়। তুমি ওই সময়টাতে আমার কাছে ওর খবর জানতে চাইলে বলতাম ও কারোর সাথে যোগাযোগ করে না তেমন। কয়েক বছর পর ও হাসপাতাল থেকে ছাড়া পায়। ডাক্তার ওর আচরণে যথেষ্ট স্বাভাবিকতা খুঁজে পেয়েছিলেন, তাই ওকে ছেড়ে দিলেন। ওকে আমরা আবারও নিয়ে এলাম। ওকে তখন অনেক স্বাভাবিক মনে হতো, যেন আমরা নতুন কোনো হৃদিকাকে দেখছি। ও তারপর থেকে তোমার সাথে আবারও যোগাযোগ শুরু করে। তবে এসব বিষয়ে তোমাকে কিছু না বলতে মানা করেছিলাম ওকে। ও আমার কথা মেনে যায়। ও আবারও ঢাকা চলে আসে আমার সাথে। আমাকে বলেছিল এমনি পড়ালেখা শেষ করতে পারেনি, যাই যতটুকু আছে ততটুকু দিয়ে একটা জব করবে। আমি মেনে গেলাম। ভাবলাম জীবনে সঠিক পথে কিছু করতে চাইছে, বাধা দিব কেন। কয়েকদিন পর বলল আমার খালাতো ভাইয়ের স্ত্রীর বোনের মেয়ে নীলিমা শ্বশুরবাড়ির পাশে একটা এনজিওতে কাজ পেয়েছে। ওর সাথে ভালো সম্পর্ক ছিল তার। নীলিমা নাকি তাকে গিয়ে কয়েকদিন তার বাড়িতে থেকে কাজ করতে বলেছে। নীলিমা আমাকে নিজে বললে আমি আর মানা করলাম না। তাছাড়া আমরা যেখানে থাকতাম সেখান থেকে ওর কাজের জায়গা বেশ দূর ছিল। ঢাকার বাড়িতে শুধু আমি আর ওর মা, ছোট ভাই থাকতাম। জানো তুমি, ছোট ঘর ছিল, এতজনের থাকতেও সমস্যা হতো, তাই মানা করিনি ওকে। কিন্তু কয়েকদিন পর হঠাৎ হৃদিকা আমাদের কাছে ফিরে এলো। বলল নীলিমা ভুল বুঝে ওকে তাড়িয়ে দিয়েছে। বেশ কান্নাকাটিও করলো। এদিকে নীলিমা আমায় ফোন দিয়ে বলল হৃদিকাকে সামলে নিতে, সামনে থেকে কখনো যাতে হৃদিকাকে সে তার স্বামীর আশেপাশেও না দেখে, নয়তো অনেক খারাপ হবে। এমনটা বলে ফোন রেখে দেয়। আমি ভয় পেয়ে যাই। হৃদিকা আবারও কোনো অঘটন না ঘটিয়ে দেয় সেই ভাবনায় আমি ওকে বাড়ি পাঠিয়ে দিই। এর কিছুদিন পর জানতে পারি হৃদিকাকে পাওয়া যাচ্ছে না। প্রায় 7 মাস পর আমি কোনো এক কাজে যশোর যাই। তখন আমিরুল, নীলিমার স্বামী, আর হৃদিকাকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই একসাথে। দুজনের পিছু নিলে দুজনকে একটা ঘরে ঢুকতে দেখি। পাশের বাড়ির এক লোককে জিজ্ঞেস করি এই ঘরে কে বা কারা থাকে। তখন সেই লোকটা বলে এই ঘরে আমিরুল আর তাহমিনা নামক দম্পতি থাকে। আমি বুঝতে পারি হৃদিকা আবারও সেই পথে পা বাড়িয়েছে। কিন্তু ওর মানসিক অবস্থার কথা ভেবে আমি তখন ওদের সামনে গিয়ে কিছু বলিনি, বরং নীলিমাকে খবরটা দিই। কিন্তু কিছুদিন পর জানতে পারি নীলিমা আর আমিরুল দুজনেই কোনো প্রমত্ত অঙ্গনার হাতে খুন হয়। আব্দুলও খুন হয়েছিল একই প্রমত্ত অঙ্গনার হাতে। হৃদিকার মানসিক হাসপাতাল থেকে ফিরে আসা 2 দিন পরে, যাক এর অনেক দিন পর হঠাৎ হৃদিকা ফিরে আসে। এসে আমার কাছে কান্নাকাটি করে বলে আমিরুল ওকে ফাঁসিয়ে বিয়ে করেছিল। ও তাকে বিয়ে করতে চায়নি, তবু না চাইতেও নাকি ওর সাথে থাকতে হয়েছে হৃদিকাকে। আমি ওর কথায় বিশ্বাস না করলে আমার পায়ে পড়ে কান্না করে বলে প্রমত্ত অঙ্গনা নামক খুনি ওর পিছনে পড়ে আছে, ওকে মেরে ফেলবে ওকে বাঁচাতে। যতই হোক নিজের সন্তান, মায়া তো হয়। তাছাড়া প্রমত্ত অঙ্গনা আমিরুল নীলিমা দুজনকেই মেরেছিল, তাই ওর জীবন ঝুঁকি নিতে চাইনি আমি। সেদিন আমি ঢাকা ছেড়ে চলে আসি ওকে নিয়ে। তোমার বাবার চাকরিটাও ছেড়ে দিই। যেহেতু হৃদিকা আমিরুলের সাথে ছিল, তাই এ নিয়ে কোনো কেসের ঝামেলায় পড়তে চাইনি। কিন্তু সেটা ছিল আমার জীবনে করা আরেক ভুল। ভালোভাবে যাচ্ছিল দিনগুলো, কিন্তু হঠাৎ একদিন ও আবার পালিয়ে যায় কারো সাথে। সেদিন ভেবে নিয়েছিলাম
হৃদিকা নামক ব্যক্তিত্ব জীবন থেকে মুছে দিব। এরপর আর খোঁজ নেইনি ওর। এইমাত্র আখি আদ্রিত বেরোলো মজনু চাচার ঘর থেকে। জানো আখি, এই হৃদিকার ওপর তো আমি অনেক খুশি। তা কেন? ব্রু উঁচিয়ে বলল আখি। এই দেখো না, ও যদি আদৃশকে তার চতুর্থ উইকেট হিসেবে না ফেলতো তবে আমি ছক্কা কেমনে মারতাম। বেচারা আদৃশ হিরে ফেলে কাজ ধরতে গেছে, কি মজাটাই না লাগছে আদৃশের ঘাড়ে হৃদিকার মতো পাগল চেপেছে। হা হা, হয়েছে, নিজেকে সাকিব আল হাসান বাবা বন্ধ করে চলুন, ফ্লাইট আছে ঢাকার। তা মানুষের দুরবস্থা শুনে হাসাহাসি কখন থেকে শিখলেন একটু শুনি। আরে মানুষের দুরবস্থা হাসবো কেন? যে আমার প্রাণ নিয়ে টানাটানি করেছে, আমার হাসি কেড়ে নিয়েছিল, তার দুরবস্থায় না হাসলে কিসে হাসব? আমি আপনার প্রাণ, তা কি বারবার প্রমাণ করতে হবে? আখির দুহাত নিজের হাতে নিয়ে চোখে চোখ রেখে বলল, হয়েছে, আর রোমান্টিক হতে হবে না। তাছাড়া কাজে হোক বা অকাজে কখনো যেন কোনো মেয়ের প্রশংসা করতে না শুনি আমার সামনে। জেলাসও বুঝি? জানি না। মুচকি হাসি দিয়ে আদ্রিতের হাত ছাড়িয়ে হাঁটা ধরে আখি। আদ্রিত পিছু নেয় তার বাঁকা হেসে। আখির নাম নিয়ে চিৎকার করে করে কাঁদছে আদৃশ অন্ধকার কক্ষে বসে। বারান্দা হয়ে রাতের চাঁদের ছড়ানো কিছু আলো ঘরে প্রবেশ করেছে মাত্র। সেই আলোতে আখি আর তার বিয়ের দিনের ছবি দেখে যাচ্ছে আর কাঁদছে। আজ 4 দিন হলো ঠিকমতো খায়নি সে, ঘুম নেই চোখে, জীবন নিরর্থক হয়ে আছে তার। চারিদিকে যেন আখিকেই দেখতে পায়, কাজেও যায় না। আফসোস করে আজ নিজের হাতে নিজের গোছানো জীবন শেষ করে দিল। মোহের টানে ভালোবাসাকে তুচ্ছ করল। আজ মোহ শেষ হয়ে গেল, ভালোবাসাহীনা জীবন্ত লাশে পরিণত হয়েছে সে। এখন যে অন্ধকারে বসে থেকে দিন পার করা তার কাজ, কোনো কিছুতেই মনোনিবেশ করতে সক্ষম হয় না সে। আর নেই এমন কোনো আশ্রয় যেখানে গেলে পাবে মনের অল্প প্রশান্তি। সব আপনজন তো নিজ হাতেই জীবন থেকে সরিয়েছে। তাদের কাছে ক্ষমা চাইবারও সাহস জুটিয়ে উঠতে পারছে না। কান্নার সাগরে ভেসে ভেসে ডাকছে আখিকে। আখি, এই আখি, আসবে না ফিরে? চলে এসো না, আমি ভুল করে গেছি আখি, দয়া করে ক্ষমা করে দাও। দেখো না আজ আমি নিঃস্ব, না খেয়ে থাকলে তোমার মতো কেউ জোর করে মুখে তুলে খাওয়ায় না। আজ মন খারাপ থাকলে কেউ এটা ওটা বলে আমাকে হাসানোর চেষ্টা করে না, ইচ্ছে করে আমার সাথে ঝগড়া বাঁধায় না, না তো নিজে থেকে কথা বলতে আসে। আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। এখন যখন তোমায় অন্যের সাথে দেখলাম তখন বুঝতে পারলাম তোমার সেদিন কতটা খারাপ লেগেছে হৃদিকাকে আমার জীবনে মেনে নিতে গিয়ে। দয়া করে চলে আসো, আমি পারবো না তোমাকে অন্যের সাথে মেনে নিতে। আমি যে ভুল করে গেছি, ক্ষমা করে দাও আমায়। না আখি, আর নয়, তোমাকে তো আমার কাছে ফিরতেই হবে। এখন তুমি আসতে না চাইলে আমাকে তো অন্য পথ অবলম্বন করতেই হবে। দিন শেষে তোমাকে আমার কাছে থাকতে হবে আখি, দেখে নিও। আজ ধুমধাম করে আখি আদ্রিতের এঙ্গেজমেন্ট সম্পন্ন হলো। সকল গেস্টরা চলে গেছে। হঠাৎ সেখানে এলেন ডাক্তার সানিয়ার স্বামী রাকিব। রাকিব সোজা এসে আখির উদ্দেশ্যে বলল, ডাক্তার আখি, সানিয়া যা করেছে ভুল করেছে, আমি মানছি। তাই বলে তাকে জেলে দিয়ে দিবেন? ও তো আর ভুলে সাজা পেয়েছে, আদ্রিতকে তো অবশেষে পায়নি। বরং কথাটা আপনি আমাকে জানালে এই নিয়ে ওর সাথে আমার অনেক বিবাদ হয়। কিন্তু ওকে কি জেলে দেওয়াটা জরুরি ছিল? আমাদের এই নিষ্পাপ সন্তানের দিকে তাকিয়ে হয়েও ওকে ক্ষমা করে দাও প্লিজ, কেসটা তুলে নাও। দেখুন মিস্টার রাকিব, আপনার ওয়াইফের জন্য 2টা মানুষকে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছে তা আপনি কল্পনায়ও ভেবে কুলিয়ে উঠতে পারবেন না। এমন ধোঁকাদারির জন্য আমার আর ডাক্তার আদ্রিতের মধ্যে যে কারো প্রাণের নাশও ঘটতে পারত, তার দায় কি আপনার স্ত্রী নিতেন? আখি ছেড়ে দেওয়ার মেয়ে না, তাই প্রমাণ সহিত আপনার স্ত্রীকে জবাব দিয়েছে। তবুও আপনাদের বাচ্চাদের কথা ভেবে আমি কেস তুলে নিব, কিন্তু এর আগে ওকে একটু সাজা কাটতে হবে। সবে তো কয়েকদিন হলো,
মাত্র 1 মাস না হয় জেলে কাটাক, 1 মাস পর বাড়ি ফিরে আসবে। আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তা বসুন, না কাজ আছে। মলিন মুখে চলে গেল রাকিব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আখি? করুন ডাক্তার সাহেব। তুমি তো কাউকে ছাড় দাও না, তবে আদৃশের বিরুদ্ধে কোনো স্টেপ কেন নেওনি? এমনও তো হতে পারে ওর বিরুদ্ধে এত ভয়াবহ কিছু করেছি যা কেউ জানে না। হা হা হা। কথাটা প্রথমে গভীরত্ব নিয়ে বলল, অতঃপর অল্প থেমে হেসে দিল। কখনো কখনো আমার তোমাকে অনেক রহস্যময় মনে হয়। এত রহস্য খুঁজতে আসবেন না, পরে না আবার রহস্যের তলে হারাতে হয়। তোমাতে হারানোর তো একটা সুযোগ চাই সুখ পাখি। সুযোগ পেলে কখনো ছাড় দিতে চাই না, হোক না সে তোমার কোনো রহস্য অতলেই। আর যদি রহস্য খুঁজতে এসে আমায় হারাতে হয় আবার। আখির মজার ছলে বলে যাওয়া কথাটা আঘাত করে গেল আদ্রিতের মনে। সাথে সাথে ঝাপটে ধরল তাকে, বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এমনটা বললো না কখনো সুখ পাখি। পাগল হয়ে যাব আমি খুঁজব না কখনো এমন কিছু যার বদৌলতে আমার তোমাকে হারাতে হয়। সত্যি আপনি পাগল। কোথাও যাচ্ছি না আমি, এই তো আছি, আর সারা জীবন থাকবো আপনার হয়ে। আখিকে তার পরিবার তাদের কাছে নিয়ে এসেছেন। আখি এখন খান ম্যানশনেই থাকে। আখি রেডি হচ্ছিল। আদ্রিত হঠাৎ করে জেদ ধরল রেডি হয়ে থাকতে, ওকে নিয়ে কোথাও বেড়াতে যাবে। তখন আখি জানতে পারল আশরাফ রায়হান খান আদৃশের নামে কেস করার সিদ্ধান্ত নিয়েছেন। হুটহাট গেল আখি তার বাবার কাছে। বাবা, তুমি আদৃশের নামে কেস করতে যাচ্ছ? হ্যাঁ, এতদিন ওর বিরুদ্ধে স্টেপ নেইনি, কারণ আমি তোর উপর রেগেছিলাম, কিন্তু এখন তো নয়। আমার মেয়ের সাথে এমন করা কেউ কখনো পার পেয়ে যেতে পারবে না। না বাবা, আমি কেস করে এত ছোট সাজা ওকে দিতে চাই না। আমি চাই ও নিজের কাজে আফসোস করুক, ফিরে পেতে চাক হারিয়ে যাওয়া সব, কিন্তু খালি হাতে ফিরে যাক। আর এমনটা হচ্ছে। তুমি জানো রিদিকাকে ছেড়ে দিয়েছে, ঘর থেকেও বের করে দিয়েছে, আর এখন নিজে সারাদিন পথভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করে। আর কি চাই বলো? প্লিজ তুমি এবার কেস টেস করতে যেও না। তবে তুই এত সব জানিস কি করে? ওসব তুমি না জানলেও হবে বাবা। তোমার মেয়েকে কোনো দিক থেকে কম মনে করো তুমি? এটা তো আমারই মেয়ে, আমার পাগলি প্রমত্ত অঙ্গনা। আসতে বলো বাবা, পরে না পুলিশ আমায় ধরতে আসে। প্রমত্ত অঙ্গনা কিন্তু মানুষের খুন করে বেড়ায়। পুরো বাংলাদেশের পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। হা হা। আরে হ্যাঁ, আমি কখনো কখনো ভাবি তোকে আমি আদর করে প্রমত্ত অঙ্গনা ডাকতাম, কারণ তুই সারাদিন দুষ্টুমি পাগলামি করতি, আর রেগে গেলে তো আর কথা নেই, সে কি রূপ, তাই এমনটা ডাকতাম। কিন্তু একই নামে কেউ এভাবে মানুষ খুন করে বেড়াবে কে জানতো? আচ্ছা, ওসব ছাড়ো বাবা। তুমি এখন আর কোনো কেস করছো না, ঘরে বসে রিল্যাক্স করো। আখি আজ আদ্রিতের দেওয়া সেই কাতান শাড়িটা পরেছে, সাথে ম্যাচিং করে হালকা কিছু জুয়েলারি পরে চুল ছেড়ে দিয়েছে, চোখে কাজল দিয়েছে আজ গাঢ় করে, হালকা করে লিপস্টিকও দিয়ে দিল ঠোঁটে। ব্যাস, আয়নাতে নিজেকে দেখে নিজেই যেন মুগ্ধ হলো। পিছন থেকে মাইশা বলে উঠল, কি রে, ডাক্তার সাহেবকে মারার ফন্দি করছিস নাকি? এত সাজসজ্জা, বেচারা তোর রূপে মগ্ন হয়ে না প্রাণ হারায়। তোর মুখে যত সব অলক্ষণে কথা। এখন থেকে স্বামীর অমঙ্গলের ভয় দেখছি। তো হবে না কেন? স্বামী পরে হলো আগে উনি আমার ভালোবাসা, আর আমি কখনো চাই না ওনার সাথে বাজে কিছু হোক। তা আমার কথায় লাগলো তো দেখলি? কি কথা? এই তো বলেছিলাম না একদিন এই পরিবার তোকে আবারও মেনে নিবে। আমিও জানতাম আমার বাবা মাম্মাম, আমার পরিবার কখনো আমাকে মন থেকে মুছে ফেলতে পারবে না। আর তোর দেওয়া আশ্বাসটা থেকেই তো শক্তি পেতাম। মাইশার দেওয়া আশ্বাস মানে? আহিলের হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ভ্রু চিয়ে সন্দেহজনক দৃষ্টিতে বলা কথাটায় হকচকিয়ে উঠল মাইশা আখি দুজনেই।
সাথে সাথেই দুজনেই জিহবায় কামড় দিয়ে দিল। এবার আহিলের কাছে পরিষ্কার হলো সবটা। বুঝতে পেরেছি, আমাদের দ্বন্দ্ব থাকলেও বান্ধবী দুজনের আলাপচারিতা বজায় ছিল। আর ওই বদের হাড্ডি মাইশা এতদিন আমার সাথে মিথ্যা বলছিল যে আখির সাথে ওর কোনো যোগাযোগ নেই। তো কি হয়েছে? তোরা বাপ ছেলে যার তার সাথে ঝগড়া করবি, আর তোদের হয়ে সবাই মারামারিতে এগিয়ে যাবে নাকি? হ্যাঁ, আমাদের যোগাযোগ ছিল, এমনকি আমরা দেখাও করতাম প্রায়। আর এই যে বাপ হতে চলেছিস তা সবার আগে আমিই কনফার্ম করেছি। অবাক হয়ে আহিল মাইশার দিকে তাকালে মাইশা দাঁত কেলানো একটা হাসি দিয়ে দেয়। হয়েছে, এখন গোয়েন্দাগিরি ছেড়ে রাস্তা থেকে সরত। আমায় এখন যেতে হবে, আমার দেরি হচ্ছে। হ্যাঁ, তোর মহারাজা সেই কখন থেকে এসে বসে আছেন। ওকে, তবে যাই। সর সর। গাড়িতে বসে আছে আখি আদ্রিত। আদ্রিত ড্রাইভ করছে আর বারবার আখির দিকে তাকাচ্ছে। এই যে মিস্টার, হয়তো ড্রাইভ করুন, নয়তো গাড়ি আটকে আমাকে দেখুন, কারণ আপনি যা শুরু করেছেন একটা দুর্ঘটনা তো ঘটিয়ে ছাড়বেন। দুর্ঘটনা তো তুমি ঘটিয়েছো সুখ পাখি, এমন রূপে আমার সামনে এসে। কালো শাড়িতে তোমার এই মোহনীয় রূপ কতটা যে হৃদয় কাড়া তা তোমাকে বুঝিয়ে তোলার সক্ষমতা এই অধমের নেই। শুধু বলবো, আজ আখিদয় বাধা মানবে না, দেখে যাবে তোমাকে অপলকে। দেখুন, নজর লাগবে আমার, চোখ সরিয়ে রাখুন। তোমাতে নজর লাগানোর অধিকারটুকু তো আমারই। কেন, তার সুযোগ যেতে দিই? আপনার গায়ে আমেরিকার বাতাস লেগেছে, নয়তো নিরামিষ ডাক্তার। হঠাৎ এত রোমান্টিক কেমনে হবে? তা এখন মনোযোগ সামনে দিলে খুশি হব জনাব। আমাকে দেখার জন্য পুরো জীবন পাবেন। আখি আদ্রিতের গালে হাত দিয়ে চেহারা সামনের দিকটায় করলো। আদ্রিত আলতো হেসে ড্রাইভ করতে শুরু করলো। আখিও হেসে বলল, এবার তা যাচ্ছি কোথায় বললেন না? গেলে দেখতে পাবে। সারপ্রাইজ কাউকে বলে দেয় নাকি? হৃদিকা হুডি পরে মাস্কটাও পরে নিল। একদম তৈরি সে। আজ ছাড় দিবে না আদ্রিসকে। সেই ভাবনায় গেল আদ্রিসের বাড়ির দিকে। তবে তখন আদ্রিসকে গাড়ি নিয়ে কোথাও বেরোতে দেখল। হৃদিকা হুডি আর মাস্কটা খুলে এবার সাধারণ মানুষ রূপে একটা সিএনজিতে উঠল। আদ্রিসের গাড়ির পিছু করতে শুরু করলো। হৃদিকা হুডি, হাত মোজা আর মাস্ক মনে করে নিজের সাথে করে আনা ব্যাগে নিয়ে নিয়েছে। শরীর অনেক দুর্বল হয়ে গেছে তার। সামনের দাঁত সহিত প্রায় সব চুল উঠে গেছে। আদ্রিস আদ্রিতের পিছন লোক লাগিয়েছিল। জানতে পেরেছে আদ্রিত আখিকে নিয়ে বর্তমানে এক জায়গায় যাচ্ছে। সেখানটার ঠিকানাও আদ্রিস জানতে সক্ষম হয়েছে। বর্তমানে সেই উদ্দেশ্যে বেরিয়েছে। আর যাই হয়ে যাক, আদ্রিস আখিকে ছিনিয়ে নিয়ে আসবে আদ্রিতের কাছ থেকে মন স্থির করে নিয়েছে। এদিকটায় আদ্রিত আখিকে নিয়ে সুন্দর সে গন্তব্যের দিকে এগুচ্ছে। আচ্ছা আখি, হৃদিকার বিরুদ্ধে কোনো স্টেপ নিলে না যে? তুমি আমায় সেদিন ইন্সপেক্টর জিশানকে কিছু বলতে দিলে না। আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে। হৃদিকা তোমাকে না কিছু করে বসে। আর আমার যতটুকু মনে হয় হৃদিকায় প্রমত্ত অঙ্গনা। হৃদিকায় প্রমত্ত অঙ্গনা আমি শিওর, কিন্তু তার কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আমি গতকাল ইন্সপেক্টর জিশানকে হৃদিকা সম্পর্কে সব কিছু জানিয়েছি। আমিরুল আর নীলিমা কেসের জের ধরে ইন্সপেক্টর জিশান হৃদিকার পরিবারের খোঁজে ওদের ঢাকায় থাকা স্থানে পৌঁছাতে পারল। বরিশালে ওরা কোথায় থাকেন তা খুঁজে বের করতে পারেননি। অতঃপর আমি সব কিছু জানালে উনি শিওর খবর পেতে বরিশাল যান হৃদিকার বাড়িতে। আসলে ওনারা বেশি বিভ্রান্তিতে ছিলেন, কারণ হৃদিকা আমিরুলের সাথে যশোরে তাহমিনা নামে ছিল। তার কারণ ছিল আমিরুল হৃদিকাকে নিয়ে সেখানে থাকতো, সে খবর যাতে পরিচিত কেউ না পায় বা বুঝতে পারে, তাই ছদ্মনামে থাকছিল। তাছাড়া ওর পরিবার আর বেশ আত্মীয় স্বজন ওকে হৃদু নামে ডাকত। তাই আমিরুলের পরিবারের কাছ থেকেও ওর পুরো নাম জানতে পারেননি ইন্সপেক্টর জিশান। এই হৃদিকা সত্যি ভাবনার বাইরে। আদ্রিসের কপাল বলতে হবে। হা হা, কি ফেলে কি আনলো। এত খুশি হবেন না। আপনি কি জানেন আপনি নিজের কপালে কি জুটিয়েছেন?
হয়তোবা হৃদিকা থেকেও ভয়ঙ্কর কেউ আমি। তুমি যতই ভয়ঙ্কর হও না কেন, ভালোদের জন্য সবসময় কল্যাণকর। আর আমার জন্য তো আমার জীবন। সব কিছুতে রোমান্টিক ডায়লগ এনে ঢুকানো মিস হয় না। সাথে এত সুন্দরী রমণী থাকলে যে কেউ রোমান্টিক হতে বাধ্য হবে। দেখো না, আমি তোমার প্রেমে আস্ত ঢেঁড়স থেকে গাজরে পরিণত হয়ে গেছি। আপনিও না? হাহা, যাক, নিরামিষতা অল্প কেটেছে আপনার। কমপক্ষে হাসাতে তো পারেন এখন আমায়। মুক্ত ঝরানো সে হাসি দেখার জন্য তো আমি জোকার হতেও রাজি। হয়েছে, আর কিছু হতে হবে না। ড্রাইভিংয়ে মনোযোগ দিলেই হবে বর্তমানে। আখিকে নিয়ে আদ্রিত পৌঁছালো বেশ বড় একটা সুইমিং পুল প্রান্তে। সুইমিং পুলের পানিতে ভাসমান অজস্র ফুল, মধ্যখানে ফুল দিয়ে বড় একটা হাট বানানো, আর তার মধ্যে লেখা ধৃতক্ষী। পুলের চারপাশে অজস্র বেলুন ও ফুল, সাথে মোমবাতিও শোভা পেয়েছে। আখি এবার বেশ উৎসুক হয়ে জানতে চাইল, এই ধৃতক্ষী এর মানে? আদ্রিত প্লাস আখি, ধৃতক্ষী, সুন্দর না? অদ্ভুত, একদম আপনার মতো। কথাটা বলে আখি মোহিত দৃষ্টিতে তাকালো আদ্রিতের দিকে। কালো শার্টটা একদম তার গায়ের মাপ অনুযায়ী, যা লেপ্টে আছে গা বরাবর। হাতের শক্ত পেশিগুলো জানান দিচ্ছে শার্টের ভিতর থেকে। গালের সে খোঁচা দাড়ি, সাথে তৃপ্তির সে হাসিখানা, কপালে এসে লেপ্টে পড়া চুল, সব কিছুই আজ যেন আখিকে আবারও আরেক দফা আদ্রিতের প্রেমে ফেলছে। সেই 6 বছর আগে আখি ঠিক এভাবেই তো এই সুদর্শন পুরুষের প্রেমে পড়েছিল। আদ্রিতের সব দিক আখিকে তার প্রতি যেন টানত খুব করে। হঠাৎ আখির ধ্যানে বিঘ্ন ঘটালো আদ্রিত। এই যে ডাক্তার সাহেবা, কি এমন দেখছেন? দেখছি কেউ কিভাবে এতটা নিখুঁত ভালোবাসতে পারে। কেন সেদিন সানিয়ার আদৃশ্যের ধোকায় পড়লাম। জীবনে 6টা বছর আপনার মতো মানুষের সান্নিধ্য হারালাম। পিছনে ফিরে তাকিও না সুখ। হারিয়ে ফিরে পাওয়ার অনুভূতিটাও যে আলাদা এক ভালো লাগার শিহরণ তৈরি করে মনে। আছি তো আজ, থাকবো সারা জীবন, কথা দিলাম। তা চলো তোমাকে কিছু দেখাই। অতঃপর আদ্রিত আখিকে নিয়ে পুলের অন্য এক প্রান্তের দিকে গেল। সেখানেও লাল গোলাপের পাপড়িতে বড় একটা হাট বানানো। আদ্রিত সে হাটের মধ্যেখানে আখিকে নিয়ে দাঁড় করালো। তারপর হুট করে তার সামনে হাঁটু গেড়ে বসলো। হাতে আদ্রিতের লাল তাজা গোলাপ। প্রেমময় স্বর ফুটিয়ে বলতে লাগলো, আংটি তো আগেই পরিয়ে দিয়েছি সুখ, তবে মনের কথা সোজা ভাষা আজও প্রকাশ করতে পারিনি। ভাবতে পারো, লাল গোলাপের আশ্রয়ে এই অধমের ভালোবাসা প্রকাশের এটা ছোট্ট এক প্রচেষ্টা মাত্র। তুমি আমার কাছে এই লাল গোলাপের মতোই সুখ, যাকে পেতে আগে তার কাটার বিষাদ গায়ে মাখতে হয়েছে, তবে অবশেষে তার সান্নিধ্য পেয়েছি। আমার জীবনে শুধু একটাই চাওয়া সুখ, সে চাওয়াটা শুধু তুমি, পাওয়াটাও তুমি হবে। অটল বিশ্বাস যে আছে আমার আল্লাহ তাআলার প্রতি। ভালোবাসি বড্ড তোমায়, হারিয়ে গেলে নিজেকে হারিয়ে যাব। বলো না ভালোবাসো আমায়? ভালোবাসি আমার ডাক্তার সাহেবকে। সত্যিই বাসো তো? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আখির 3-3বার দিয়ে ওঠা স্বীকারোক্তিতে আদ্রিতের খুশিতে দ্বিগুণ আমেজ যোগ হলো। উঠে দাঁড়িয়ে আখিকে জড়িয়ে নিল নিজের বুকের সাথে। আখিও জড়িয়ে ধরল আদ্রিতকে। কিছুক্ষণ পর আখি বেশ লজ্জা নিয়ে আদ্রিতকে ছাড়িয়ে নিল নিজের কাছ থেকে। অতঃপর লজ্জা মিশ্রিত হাসিতে তাকে পাশ কাটিয়ে চারপাশ ভালো করে দেখতে লাগলো। চারিদিকে ফুল আর বেলুনের ছড়াছড়ি। কিছু কিছু জায়গা পরে পরে লেখা, ভালোবাসি সুখ পাখি, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ হিটলার, ধৃতক্ষী, ভালোবাসি সুখ, আরও না জানি কত কি, যা ফ্লোর থেকে নিয়ে আশেপাশের দেয়ালগুলোতে শোভা পেয়েছে। আখি একটা মোমবাতির পাশে দাঁড়িয়ে তার পাশে ফুলের পাপড়িতে লেখা ধৃতক্ষী শব্দটা বিমোহিত হয়ে দেখছিল। ঠিক তখন আদ্রিত পিছন থেকে তার গলা একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয়। অতঃপর আখিকে সেখানেই রাখা ফুলে সজ্জিত একটা আয়নার সামনে নিয়ে যায়। তার পেছনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? কিন্তু আমার কাছে সব কিছুর থেকে বেশি পছন্দের আপনি। আদ্রিত আলতো হেসে এবার একটা
লাল গোলাপ আখির কানে গুঁজি দিয়ে গাইতে শুরু করে। আদ্রিত আখির হাত ধরে তাকে নিয়ে গিয়ে পুলের পাশটায় বসালো। তার হাত ধরে থাকা অবস্থায় তার পাশে বসলো। এদিকে গানটা গাইতে থাকলো। দুজন একে অপরের দিকে তাকিয়ে গানটি গেয়ে গেল, যাতে ব্যক্ত করলো দুজন দুজনাকে নিজেদের মনের প্রেমময় ভাব। গান শেষে বেশ লজ্জায় পড়ল দুজনই। একে অপর থেকে চোখ সরিয়ে নিল। পুলের পানিতে পা ভিজিয়ে রেখেছে দুজনই। বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পর আখি আদ্রিতের কাঁধে মাথা রেখে চাঁদের প্রতি দৃষ্টি স্থির করল। আদ্রিত আখির হাত নিজের হাতে নিয়ে নিজেও চাঁদের প্রতি মনোনিবেশ করল। আজকের পূর্ণ চাঁদ আখি আদ্রিতের জীবনের পূর্ণতার আভাস যেন দিয়ে যাচ্ছে। ভালোবাসি সুখ, আমি ভালোবাসি আমার ডাক্তার সাহেবকে। তখনই পিছন থেকে আদ্রিসের ঝাঁঝালো স্বর কানে এলো দুজনের। আদ্রিস আখি বলে চেঁচিয়ে উঠেছে। আদ্রিত আখি কিছু না বুঝে হতভম্ব হয়ে উঠে দাঁড়ালে আদ্রিস আর তাদের ভাবার কোনো পথ না দিয়ে সোজা আদ্রিতের মুখে কিছু স্প্রে করলে আদ্রিত জ্ঞান হারিয়ে পড়ে গেল সাথে সাথে। আদ্রিস শেষ সুযোগে একটা ধারালো ছুরি নিয়ে আদ্রিতের ওপর ঝাঁপিয়ে পড়তে নিলে আখি তাকে এক ধাক্কাতে বেশ দূরে ছিটকে ফেলে। তোমার সাহস হলো কি করে আদ্রিস, আমার ডাক্তার আদ্রিতের ওপর এভাবে অ্যাটাক করার? ওনার সাথে শক্তিতে পেরে ওঠার সক্ষমতা তো নেই তোমার, তাই ওনাকে অজ্ঞান করেছ, তাই না? তবে ভেবো না আমি বেঁচে থাকতে ওনার কিছু হতে দিব। আখি, তুমি এমনটা করো না আখি। কেন আদ্রিতের প্রতি দরদ দেখাচ্ছ? তুমি তো শুধু আমার আখি। তুমি আমার সাথে চলো, আমি আদ্রিতকে কিছুই করব না। লজ্জা করলো না তোমার ওই নোংরা মনে আবার আমাকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে? অন্য নারীর শরীরে মন ভরে গেছে তো এখন এসেছ আবার আমার কাছে। আখি, ক্ষমা করে দাও প্লিজ ফুলপরি, আর কখনো এমন হবে না। চলো না আমার সাথে প্লিজ। আদ্রিস কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে, যেন মানসিক ভারসাম্যহীন কেউ। আখি এবার বেশ তাচ্ছিল্য সহিত বলল, এই পাগলামি তোমার ততদিন ঠিক ছিল যতদিন তুমি একামিতে আবদ্ধ ছিলে আদ্রিস। তোমার এসব এখন দেখতে আমার ঢং আর ন্যাকামো ছাড়া কিছুই মনে হচ্ছে না। প্লিজ তুমি চলে যাও, আমি তোমাকে না নিয়ে যাব না। এই বলে আখির হাত ধরে তাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার উদ্দেশ্যে হাত বাড়াবে, তখনই তার মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত করে পিছন থেকে কেউ একজন। সাথে সাথে আদ্রিস জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। আখি ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হুডিওয়ালা মাস্ক পরিহিত কাউকে। বুঝতে তার বাকি নেই কে সেই জন। হুডিওয়ালা জন এবার ছুরি নিয়ে আদ্রিসের ওপর প্রহার করতে নিলে আখি তাকে এক ঘুষিতে বেশ দূরে ফেলে দেয়। তেড়ে গিয়ে এক টান দিয়ে তার মুখের মাস্ক খুলে ফেলে। চোরের মতো তাকিয়ে থাকে হৃদিকা তার দিকে। এবার আখি তাচ্ছিল্য হেসে বলল, আমি জানতাম হৃদিকা তুই নকল প্রমত্ত অঙ্গনা, যে নিজের স্বার্থের গায়ে আঘাত দেওয়া লোকদের খুন করে বেড়ায়, যাকে বলে বদ্ধ উন্মাদ। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি প্রমত্ত অঙ্গনা, আমি সবার খুন করেছি। ওই শিউলি, আব্দুল, মিশু, আমিরুল, নীলিমা, কলি, লিজান, ইয়াসমিন সবার খুন আমি করেছি। আর এখন তোকেও মারব, তারপর আদ্রিসকে মারব। আমি সবাইকে মেরে ফেলব যারা আমার পথের কাটা হবে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।